বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ডাক্তার এস.এম. আসাদুজ্জামান জুয়েল আপনার ডাক্তার শীর্ষক অনুষ্ঠান থেকে জানাচ্ছি আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, আমাদের আজকের অতিথি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শামসুল ইসলাম স্যার। আমার পক্ষ থেকে এবং সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি সালাম ও ফুলের শুভেচ্ছা। ধন্যবাদ। সুধীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে শহরের প্রত্যেকেই আমরা বিষয়টি জানি। যে বিষয়টি আমাদের মেডিকেলের ভাষায় ফরেনসিক মেডিসিন বলা হয়। প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে অন্যান্য জনগণ সবাই আমরা জানি ময়নাতদন্ত বিভাগ অথবা পোস্টমর্টেম বিভাগ অতি গুরুত্বপূর্ণ এই বিভাগটি। মেডিকেল সায়েন্সের ক্লিনিক্যাল, প্রিক্লিনিক্যাল থেকে শুরু করে বেসিক মেডিকেল সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ এই বিভাগ সবার কাছেই পরিচিত এবং সবারই এটা দরকার। তো এই বিষয়টি নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের অতিথি স্যারের কাছে শুনব যে এই বিভাগটি কি এবং এর কাজই বা কি। তবে স্যার, আমরা এখন আলোচনায় আসি। আলোচনার প্রথম পর্বে আমরা জিজ্ঞাসা করতে চাইব যে ফরেনসিক মেডিসিন বিভাগটি কি এবং এর কাজই বা কি, একটু সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ আমাকে আজকে সিলেটের ডাকের এই আপনাদের স্টুডিওতে ডাকার জন্য, এবং ধন্যবাদ ডাক্তার আসাদুজ্জামান জুয়েল স্যার, যিনি একজন নিউরোসার্জন। অত্যন্ত সুন্দর একটা পরিবেশে আমাকে ইনভাইট করেছেন। ফরেনসিক মেডিসিন বিভাগ আসলে মেডিকেলের 11টা বেসিক সাবজেক্ট আছে, এটা এমবিবিএস লেভেলে। সেটা হলো যে আপনারা জানেন যে 8টা বেসিক সাবজেক্টের মধ্যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, মেডিসিন, সার্জারি, গাইনি সহ 11টা বিভাগ। এর মধ্যে অন্যতম ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগ, যেটা বেসিক গ্রস সাবজেক্ট, যেটা জানতেই হবে। ফরেনসিক মেডিসিন বিভাগ আসলে 2টা ফাংশন করে থাকে, যেটা হলো যে একাডেমিক অ্যান্ড মেডিকো লিগ্যাল। একাডেমিক যেটা আমরা প্রত্যেকটা ডক্টর, আমাদের আলটিমেট টার্গেট হলো উই মেড এ ডক্টর ফর দ্য ফিউচার জেনারেশন এবং টু সার্ভ দ্য পিপল। তো এখানে যেটা আমাদের ডক্টরের মধ্যে আমরা যাতে কী ধরনের লিগেল ইস্যুজ এরাইজ হতে পারে, সেই কারণে আমরা একাডেমিক স্টুডেন্ট যারা আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট, এই 2 লেভেলের স্টুডেন্টদেরকে আমরা ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগের নলেজ দেই। পাশাপাশি মেডিকো লিগেল বিষয়গুলো, যেমন মেডিকেলে কাজ করতে গেলে ইনজুরি, অ্যাসল্ট, বিভিন্ন ধরনের রেপ আছে, এজ ডিটারমিনেশন, সেক্স ডিটারমিনেশন, লোনাচি, দ্যাট ইজ ইনসিনিটি, পাগলামি, এই মানুষটা কি আসলে পাগল না ভালো, সেই বিষয়গুলো আমরা নির্ণয় করার জন্য ফরেনসিক মেডিসিন ওতপ্রোতভাবে আইন আদালতের সাথে জড়িত। গত হলো যেটা বাংলাদেশে প্রায় 110টা মেডিকেল কলেজ, তার মধ্যে 37টা সরকারি মেডিকেল কলেজ আছে। তো এই সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে আমরা স্ট্যাটিউটরি মর্গ, যেটা এখানে আমরা অটোপসি, যেটা পোস্টমর্টম এক্সামিনেশন করে থাকি, এই পোস্টমর্টম এক্সামিনেশন অথবা মেডিকোলিক্যাল ওয়ার্কস করতে গেলে, কাজগুলো করতে গেলে অবশ্যই কোনো ধরনের অথরিটি থেকে কোনো ধরনের রিকুইজিশন অথবা কোনো আবেদন লাগবে। যেমন পুলিশ থেকে, পুলিশ কেসের জন্য পুলিশ থেকে আবেদন আসার পরে আমরা এই কাজগুলো করি, অথবা মাননীয় আদালত থেকে, কোর্ট থেকে যদি কোনো আদেশ আসে তাহলে সেই অনুযায়ী আমরা করে থাকি। ঠিক আছে। তো ফরেনসিক মেডিসিন আসলে ইলাবোরেট অ্যান্ড এক্সটেন্সিভ একটা সাবজেক্ট, যেখানে অপরাধ তদন্তে, অপরাধী শনাক্তকরণ এবং ন্যায় বিচার নিশ্চিত করতে মাননীয় আদালতকে সহযোগিতা করার অন্যতম একটা উপাদান ফরেনসিক মেডিসিন। থ্যাংক ইউ স্যার, সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। শুধু দর্শক শ্রোতা বলি, স্যার যেটি বললেন যে ফরেনসিক মেডিসিন বিভাগ চিকিৎসা বিজ্ঞানের 2টি ভাগ, ক্লিনিক্যাল এবং বেসিক মেডিকেল সায়েন্স। বেসিক মেডিকেল সায়েন্সের 11টি বিভাগের অন্যতম একটি। এক্ষেত্রে 2টি ভাগে বিভক্ত। স্যার যেটি বললেন, একটা হচ্ছে চিকিৎসক তৈরি করা এই বিভাগের, আরেকটি হচ্ছে মেডিকেল লিগাল পারপাজে তাদের শিক্ষা দেওয়া এবং আমাদের সরকারকে আইনগত যে সহায়তা প্রদান করা হয়, যে বিভিন্ন রকমের এখানে পুলিশ কেস থাকে অথবা এজ ডিটারমিনেশন থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন রকমের যে মেডিকেল লিগাল পারপাসগুলো সার্ভ করে থাকেন এই ফরেনসিক মেডিসিন বিভাগ, যেটিকে আমরা বাংলায় ময়না তদন্ত বিভাগ বলে থাকি বা ইংলিশে পোস্টমর্টেম বিভাগ বলে থাকি। অতি জনগুরুত্বপূর্ণ বিভাগ। তো স্যার অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করছেন যে কীভাবে এই ফরেনসিক মেডিসিন বিভাগ কাজ করে যাচ্ছে এবং দেশের সেবা দিয়ে যাচ্ছে। স্যার যেটি বললেন 110টি মেডিকেল কলেজের মধ্যে 37টি সরকারি মেডিকেল কলেজ,
এই সরকারি মেডিকেল কলেজগুলো তো এই বিভাগটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। তো এই বিভাগের কাজ দ্বারা আমরা যেমন ভালো ভালো শিক্ষক, ছাত্র থেকে শুরু করে শিক্ষক আমরা পেয়ে যাচ্ছি, পাশাপাশি মেডিকেল পারপাসে দেশের আইন শৃঙ্খলার বিভিন্ন রকমের যে সহযোগিতা, যে সমস্ত আইনি সহায়তা দরকার স্যার এটা দিয়ে যাচ্ছে। তো সুধীবৃন্দ, এই বিভাগটির ব্যাপারে আমাদের জানা হয়ে গেলে এবার স্যারের কাছে আমরা দ্বিতীয় প্রশ্নে আসতে চাই। সেটা হচ্ছে যে নানা দুর্ঘটনায় বা প্রতিপক্ষের দ্বারা নিহত হয়ে বিভিন্ন রকমের পুলিশ কেসগুলো আপনাদের সামনে আসে, অর্থাৎ ফরেন্সিক মেডিসিন বিভাগ বা ডিপার্টমেন্টে আসে, সেখানে পোস্টমর্টেম অথবা ময়না তদন্তের প্রয়োজন হয়। এই পোস্টমর্টেমটা আপনার যেটা পুলিশ কেস করে, এর বাইরেও কি অন্য কারোর জন্য এরকম পুলিশি বা মেডিকেল লিগাল সহায়তার জন্য আপনারা করে থাকেন? ধন্যবাদ। আসলে খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা হলো যে পুলিশ কেস যেগুলা, যেমন কেউ যদি আঘাতপ্রাপ্ত হয় অথবা কোনো ধরনের দুর্ঘটনার কারণে, যদি দুর্ঘটনাবশত কারণে যদি কেউ মারা যান, অথবা কেউ পয়জনিং যেটা বিষক্রিয়ায় মারা যান, সেই কেসগুলো অনেক সময় আছে যে পুলিশ কেস হিসেবে আসে। তাছাড়া কিছু কিছু বিষয় আছে, যেমন কেউ যদি সাডেন, আমরা আলটিমেটলি এই যে অটোপসি বা পোস্টমর্টম কেন করি, সেই বিষয়গুলো অনেকের জানার প্রয়োজন। এখানে যারা আমাদের টিভি সেটে দেখতেছেন, হ্যাঁ, দর্শকবৃন্দ দেশ এবং বিদেশ থেকে, সেই বিষয়গুলো অনেকেরই প্রশ্ন। আসলে আমাদের সাবজেক্টটা এমন যে কিছু কিছু বিষয় আমরা আসলে ওপেনলি বলতে পারবো না, যেহেতু প্রফেশনাল সিক্রেসির বিষয় আছে এবং আমানানি আদালতে বলতে হবে। বাট এই বিষয়গুলো অ্যাওয়্যার করা অথবা সচেতন করা উচিত যে কীভাবে আমরা লিগ্যাল ইস্যুতে ইনভলভ হইতে পারি এবং আমরা সেবা পেতে পারি। যাই হোক, তো অটোপসির অবজেক্টিভ, উদ্দেশ্য কি, কেন ময়নাতদন্ত? তাহলে কি সব মানুষ মারা গেলেই আমরা অটোপসি করি? না, আমরা ঘরে যারা মারা যান তারা আমাদের কি করেন, নিয়ারেস্ট ডক্টর যারা, ওনারা ডেট ডিক্লেয়ার করেন যে হি ইজ নো মোর, তিনি মারা গিয়েছেন স্বাভাবিক মৃত্যু, ন্যাচারাল ডেথ। ন্যাচারাল ডেথ যেটা, সেটা হলো ডিউ টু ডিজিজ অর এইজিং, বয়স বার্ধক্যজনিত কারণে অথবা কোনো রোগের কারণে, তার কোনো ধরনের কোনো ক্লেম ছিল না, আনডিসপিউটেড। আবার যদি কোনো ধরনের আনন্যাচারাল, যেমন কোনো ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট অথবা আত্মহত্যা অথবা হত্যা, সেই বিষয়গুলো পুলিশ কেস হিসেবে আসে। তাহলে অটোপসির উদ্দেশ্য সাডেন, হঠাৎ আকস্মিক মৃত্যু, সাসপিশিয়াস, সন্দেহজনক যদি কোনো ধরনের মৃত্যু হয় সেটা, অথবা আনন্যাচারাল ডেথ। তাহলে আমরা সাডেন, সাসপিশিয়াস, আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে আমরা অটোপসি করে থাকি। এইখানে অবশ্যই পুলিশ ইনভলভ হবে। যে এই কেসগুলো করতে গেলে প্রথমে যদি যে কোনো ধরনের দুর্ঘটনা বা সাডেন বা কোনো ধরনের আকস্মিক মৃত্যু হয়, যেটাকে কোনো ধরনের সন্দেহ উদ্রেক হয়, সেই বিষয়ে আমরা কি করি, সাথে সাথে নিয়ারেস্ট পুলিশ স্টেশনকে ইনফর্ম করি। করার পরে এখানে একজন ইনভেস্টিগেশন অফিসার আসেন, আসার পরে এই লাশটাকে মেটিকুলাসলি, এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে একটা পরীক্ষা করেন, যেটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন রিপোর্ট, সুরতহাল রিপোর্ট। সুরতহাল, দ্যাট ইজ সুরত মানে দেহের বাহ্যিক অবস্থা, আর হাল মানে অবস্থা। হ্যাঁ, বাহ্যিক অবস্থাটা পুঙ্খানুপুঙ্খরূপে ওনারা এখানে কোনো ধরনের কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, তার কোনো ধরনের কোনো বিষক্রিয়া, অস্বাভাবিকতা কোনো কিছু আছে কিনা, জন্মগত ত্রুটি অথবা তার কোনো ধরনের কোনো অ্যাকোয়ার যেগুলো আছে সেগুলো আছে কিনা, পারিপার্শ্বিক অবস্থা, আলামত, এখানে কোনো অস্ত্র পাওয়া গিয়েছে কিনা, এখানে কোনো ধরনের সিমেন্ট, ব্লাড যেটাকে বলে আমরা ট্রেস এভিডেন্স, এই ট্রেস এভিডেন্সগুলো পাওয়া যাচ্ছে কিনা। তারপর সুরতাল করেন, করার পরে ওনারা মর্গে পাঠান। মর্গে পাঠানোর পরে আমাদের যে অটোপসি এক্সপার্ট আছেন, আমাদের অটোপসি এক্সপার্ট ডক্টর কী করেন, এটাকে ওই সুরতাল এবং ডেড বডিকে ভালো করে পরীক্ষা করার পরে এরপরে পরীক্ষা শুরু করেন। এক্সটার্নাল এক্সামিনেশন, বাহ্যিক অবস্থা পরীক্ষা করেন উইথ ডিউ রেসপেক্ট, শালীনতার সহিত এটাকে পরীক্ষা করে তারপর হলো ভিতরের যে ডিসেকশন, ইন্টারনাল ডিসেকশনে ওইখানে কোনো ধরনের কোনো ফাইন্ডিংস, পজিটিভ ফাইন্ডিংস অথবা নেগেটিভ ফাইন্ডিংস যেগুলো আছে সবগুলো এখানে নোট করে তার পরবর্তীতে এটা রেকর্ড করে ফাইনালি একটা রিপোর্ট এটা রেডি করে তারপরে মাননীয় আদালতে এগুলো সুপর্দ করে সাবমিট করা হয় পুলিশের মাধ্যমে। ধন্যবাদ স্যার সুন্দরভাবে বলার জন্য এবং এটা আমাদের জানানোর জন্য। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যার যেটি বললেন যে দুই রকমের ডেথ, ন্যাচারাল অ্যান্ড আনন্যাচারাল ডেথ। ন্যাচারাল ডেথ হিসেবে বললেন যে পারিবারিকভাবে বার্ধক্যজনিত কারণে, বয়সজনিত কারণে, অসুখ বিসুখজনিত কারণে সাধারণভাবে যেটা পরিবারের মধ্যে মারা যায়, তারপরে চিকিৎসকরা কোনো কোনো ক্ষেত্রে ভর্তি অবস্থায়ও চিকিৎসকরা সাধারণভাবে মারা গেছেন, ওরা মানে কার্ডিও রেসপিরেটরি ফেইলিওর বা দেখা যায় যে বার্ধক্যজনিত কারণে মারা গেছে, এটা ডিক্লেয়ার করেন। এটা পুলিশি তদন্তের মাধ্যমে এটা ডিক্লেয়ার করা হয় না। তবে
অপরপক্ষে স্যার যেটি বললেন, যেটা ময়নাতদন্ত অথবা যেটা আমাদের পোস্টমর্টেম করতে হয়, সেটা পুলিশ প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঘটনাগুলো দেখবে, যেটা কোনো আত্মহত্যা কিনা অথবা হত্যা কিনা অথবা বিষক্রিয়াজনিত কোনো মৃত্যু কিনা, এই সমস্ত ধরনের মৃত্যুগুলো নিয়ে সাধারণত পোস্টমর্টেম করা হয়ে থাকে। তো পুলিশ এই প্রাথমিক পর্যায়ে সেই ভিকটিমের অবস্থা পর্যালোচনা করবেন, দেখবেন এবং এর সাথে জড়িত যে যে সমস্ত দ্রব্যাদি আছে সেগুলো চেক করবেন। এই তার পরবর্তী পর্যায়ে ওনারা একটা তদন্তের মাধ্যমে এই আমাদের যে মৃত ব্যক্তির দেহটা তখন পোস্টমর্টমের জন্য নিয়ে আসবেন সংশ্লিষ্ট আমাদের ফরেন্সিক মেডিসিন বিভাগে। এরপরে সংশ্লিষ্ট আমাদের ফরেন্সিক যে বিভাগের চিকিৎসকবৃন্দ এক্সটার্নালি, অর্থাৎ এই যে মৃতদেহের বাহ্যিক অবস্থা দেখবেন এবং পরবর্তী পর্যায়ে ভেতরে যে সমস্ত অর্গানগুলো আছে সেটাও ওনারা পরীক্ষা করে সিদ্ধান্ত দেবেন। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে ব্যবস্থা নেওয়া দরকার সরকারি বা মেডিকেল লিগালি, সেটা আইনের সহায়তা যেটা পাবেন হয় প্রতিপক্ষ, বাদী বা বিবাদী, যাতে কেউই বাদী পক্ষের বা বিবাদী পক্ষে সবাই যাতে উপকৃত হন, এই জন্য সঠিক তথ্য উপাদানগুলো সরবরাহ করে থাকেন ময়নাতদন্ত বিভাগ অথবা ফরেন্সিক মেডিসিন বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ, যেমন স্যার যেটি করে থাকেন ওই বিভাগের প্রধান। তো এটিও সাধারণত সরকারি যে সমস্ত পুলিশ বাহিনীর সদস্য আছেন তাদের মাধ্যমে কোর্টে সাধারণত বা আদালতে এটা সোপর্দ করা হয়ে থাকে বা পাঠানো হয়ে থাকে। তো স্যার যেটা বললেন অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করছেন যে সুধীবৃন্দ, এখন আমার মনে হয় এই বিষয়ে আমাদের আর সমস্যা থাকার কথা না, বোঝার অসুবিধা থাকার কথা না। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আমি স্যারের কাছে তৃতীয় প্রশ্নে যাচ্ছি। স্যার, আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে স্যাররা ইন্টারনালি এক্সটার্নালি দেখলেন যে বাহ্যিক অবস্থা কি, এটা কি বিভিন্ন ক্ষত চিহ্ন আছে কিনা এবং বিভিন্ন রকমের যে সমস্ত ভিকটিম আক্রান্ত হয়েছে সেটা বুঝলাম, কিন্তু প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে ভেতরের কি কি অর্গানগুলো সাধারণত আপনারা পরীক্ষা করে থাকেন? ধন্যবাদ। আসলে আমাদের কাছে অনেক সময় মানে অনেকেই বলেন আবেগের বিষয়, তো এই ময়নাতদন্ত মারা যায় তারপরে এটা আবার ক্রুড মেথড, হ্যাঁ, আর স্বজন হারায় যারা, এখানে সকলেই একটা আবেদন করেন যে যদি সম্ভব হয় তাহলে কিছুটা কম কেটে। আসলে যেটা প্রসিজিওর হলো, সেই প্রসিজিওরটা হলো যে আমাদের বডিতে যে ক্যাভিটিগুলো আছে, যেমন আমাদের মাথাতে যেটা আছে ক্র্যানিয়াল ক্যাভিটি, বুকে যেটাকে আমরা বলি থোরাসিক ক্যাভিটি, পেট যেটা সেটাকে বলি অ্যাবডোমিনাল ক্যাভিটি, এগুলা ভাইটাল ক্যাভিটি। এই ক্যাভিটিগুলো অবশ্যই ওপেন করতে হবে। তাহলে আমাদের যদি ক্র্যানিয়াল ক্যাভিটি আমরা ওপেন করি তাহলে এখানে আমরা ব্রেন দেখি, মেনিনজিস দেখি, ওয়েদার দেয়ার ইজ এনি কাইন্ডস অফ দ্যাট ইজ ব্লাড আছে কিনা, কোনো ধরনের আঘাতের কারণে কোনো রক্তক্ষরণ হয়েছে কিনা বা আদার্স কোনো ধরনের ইনজুরি হয়েছে কিনা, সেই জিনিসগুলো আমরা দেখি। তাছাড়া হলো বুকের ভিতরে কোনো ধরনের আঘাত হয়েছে কিনা, কোনো রক্তক্ষরণ হয়েছে কিনা, কোনো ধরনের ডিজিজ কন্ডিশন ছিল কিনা, সেই বিষয়গুলো আমরা এখানে পরীক্ষা করে থাকি। পেটের ভিতরে যেমন লিভার, কিডনি, ইন্টেস্টাইন, প্রত্যেকটা ভিসেরা যেগুলো অর্গান যেটা আছে, সেই বেসিক অর্গানগুলো আমাদের অবশ্যই দেখতে হয় নিয়ম অনুযায়ী। যে কী কী ধরনের পজিটিভ ফাইন্ডিংস হতে পারে সেই বিষয়ে মাথায় রেখে আমরা প্রত্যেকটা অর্গান আমরা ডিসেকশন করে আমরা দেখতে হয়। এখানে আসলে কোনো ধরনের কোনো ইনজুরি মার্কস অথবা কোনো ধরনের কোনো ডিজিজ কন্ডিশন আছে কিনা অথবা আদার্স কোনো ধরনের প্যারামিটার্স আছে কিনা, সেই কালেকশন অফ ব্লাড ফ্লুইড এগুলো আছে কিনা সেগুলো আমরা দেখি। তাছাড়া আরও কিছু ইনসিশন আমরা দিয়ে থাকি, যেমন হলো হাতে অথবা পায়ে অথবা গ্লুটিয়াল ব্যাকে যেটা, সেগুলো হলো যে কাউকে যদি কোনো ধরনের টর্চার করে অথবা পায়ের তলায় যেটা সোলো ফুট, কাউকে যদি টর্চার করে কনসিল ট্রমা, যেগুলো গোপনীয় কোনো আঘাত, তাহলে তার স্ক্রোটাম যেটা তার গোপনাঙ্গে, যেটাকে আমরা বলি যে এই স্ক্রোটাম মানে কি, যেটাকে অন্ডকোষ, অন্ডকোষও আমরা পরীক্ষা করি যে তার এখানে কোনো ধরনের কোনো গোপনীয় আঘাত আছে কিনা, সেই বিষয়গুলো আমরা মেডিকেলিস্টে, চাপ থাকতে পারে, কোনো ধরনের কোনো ব্লান্ট ট্রমা থাকতে পারে, পায়ের নিচে ব্লান্ট ট্রমা থাকতে পারে, অথবা যেমন ব্যাকে কোনো ধরনের ব্লান্ট ট্রমা থাকতে পারে, অথবা স্পাইনাল কর্ড ইঞ্জুরি যদি কাউকে, যদি যেটা গাঁটি ভাঙ্গা বলে, হ্যাঁ, নেক ফ্র্যাকচার যেটাকে স্পাইনাল কর্ড ইঞ্জুরি যদি হয়, তাহলে আমরা ব্যাকের দিকে ইনসিশন কেটে আমরা দেখি যে আসলে তার মৃত্যুর রহস্য কী, মৃত্যুর কারণ কি, সেই বিষয়গুলো আমরা দেখি। ধন্যবাদ স্যার। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, স্যার যেটি বললেন যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদাভাবে দেখতে হয় এবং সেটা দেখার জন্য প্রাথমিক পর্যায়ে ব্রড হেডিংয়ে আমরা যদি বলি, সেটা হচ্ছে বিভিন্ন ক্যাভিটিগুলো, অর্থাৎ ক্রেনিয়াল ক্যাভিটি, ব্রেন যেখানে থাকে, যে ক্যাভিটির মধ্যে, যে গহ্বরের মধ্যে থাকে, সেই ক্যাভিটিগুলোর মধ্যে এটা কেটে এটা পৃথক করে ব্রেনের মধ্যে কোনো ফ্লুইড আছে কিনা, কোনো রক্তক্ষরণ আছে কিনা এবং অন্য কোনো আঘাতজনিত কোনো সমস্যা আছে কিনা এটা পরীক্ষা করে থাকেন।
এবং বক্ষ ক্যাভিটি, যেটা আমরা থোরাসিক ক্যাভিটি বলি, তো এই বক্ষ বিবরের ভেতরে সাধারণত বিভিন্ন অর্গান থাকে, যেমন হাড় থাকে, ফুসফুস থাকে। এইগুলো ওনারা দেখে থাকেন যে এখানে কোনো আঘাতজনিত কারণে অথবা বিষক্রিয়াজনিত কারণে ওখানে কোনো পরিবর্তন রয়েছে কিনা, এই বিষয়গুলো স্যাররা পরীক্ষা করে থাকেন। এছাড়া অ্যাবডোমিনাল ক্যাভিটি বা আমাদের পেটের বা উদরের ভেতরে যে বিভিন্ন অর্গান আছে, যকৃত অথবা এখানে আমরা যে অগ্নাশয় বলে থাকি এবং ইন্টেস্টাইন যেটা বলি, তো এই যে পরিপাকতন্ত্র, পরিপাক নালীগুলোর মধ্যে কোনো সমস্যা আছে, এইগুলো স্যাররা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে থাকেন। এছাড়াও স্যার যেটি বললেন সেটি হচ্ছে যে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ব্লান্ট ট্রমা, অর্থাৎ বোঝা যাচ্ছে না গোপন কোনো অঙ্গ প্রত্যঙ্গগুলো অথবা পেছনের দিক বা পায়ের দিকে এটা ব্লান্ট ট্রমা, যেটা বোঝা যায় না, হয়তো তার পরিধানে মোটা কোনো বস্ত্র ছিল, সেখানে বোঝা যাচ্ছে উপর থাকে, কিন্তু ওনারা ইনসিশন দিয়ে অর্থাৎ এটাকে একটু কেটে ভেতরে এরকম যখন দেখতে পান ওখানে রক্তক্ষরণ জনিত কারণে আমাদের জমাট রক্ত থাকতে পারে অথবা কোনো নার্ভ বা অথবা রক্তের যে সমস্ত ইয়াগুলো আছে, অর্থাৎ রক্তের নালীগুলো আছে, সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারে, মাংস পেশিরও ক্ষতিগ্রস্ত হবে, মাংসের ক্ষতিগ্রস্ত হয়। এইভাবে বিভিন্ন প্রত্যঙ্গ স্যার পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে থাকেন। কাজে এবার আমরা জানলাম যে এই ফরেন্সিক মেডিসিন অথবা আমাদের পোস্টমর্টেমে ময়নাতদন্ত বিভাগ কি কি কাজ করে থাকে। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, এর পরের প্রশ্নে স্যারের কাছে যাচ্ছি যে স্যার, একটা কথা আছে, এটা আমরা প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে শহরে মানুষরাও চিন্তা করে থাকি, বা হয়তো আপনাদের ব্লেমও দিয়ে থাকি দূরবর্তী স্থানে, আপনারা হয়তো শুনতে পান না, যে পোস্টমর্টমের জন্য রোগীকে নিয়ে যাওয়া হলো, দীর্ঘক্ষণ সময় থাকে এবং সেখানে আপনাদের যে অধীনস্থ কর্মচারী ডোম আমরা যেটা বলে থাকি, ডোমরা হয়তো বক্ষ কাটলো, বক্ষপিঞ্জর কাটলো বা উদর কাটলো, উদর কাটার পরে যে সমস্ত অর্গানগুলো আপনি পরীক্ষা করেন তার কিছু কিছু অংশ নিজেরা হয়তো খেয়ে ফেলে, লুকিয়ে রাখে বা বিক্রি করে, বিক্রির উদ্দেশ্যে সরায় ফেলে। এই ব্যাপারে একটা মানে ভুল ধারণা আছে, তো এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। অত্যন্ত সুন্দর একটা কোয়েশ্চেন। আসলে এখানে এই বিষয়গুলা আমিও শুনেছি, যে আমি যখন ছোট ছিলাম এই বিষয়গুলা যে অটোপসি করা হয় বা পোস্টমর্টম যেটা ময়নাতদন্ত করার পরে হয়তো অঙ্গ প্রত্যঙ্গ লুকিয়ে বিক্রি করে ফেলে অন্য দেহে প্রতিস্থাপন করা হয়, যেখানে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক, তাছাড়া যারা আমাদের দেখবেন যে অনেক সচেতন মানুষ আছেন এবং চিকিৎসকবৃন্দ আছেন, আমরা যেটা জেনে থাকি যে কিডনি বা যে ধরনের ট্রান্সপ্লান্ট যেই অর্গানগুলো করা হয়, সেই অর্গানগুলো করতে গেলে এটা এক্সপার্ট বোর্ড থাকতে হবে, এক্সপার্ট ডক্টর থাকবে, অ্যাজ ওয়েল ওয়েজ এক্সপার্ট ডক্টর এটা আবার ট্রান্সপ্লান্ট এটা প্রতিস্থাপন করবেন। তাছাড়া আমরা যেটা জানি যে মারা যাওয়ার পরে এটার ভাইটাল কোনো ধরনের ভাইটালিটি থাকে না, যেটা একদম মৃত অবস্থায়, যেহেতু বডি মারা যায় তার অর্গানগুলোও মারা যায়। সুতরাং এই জিনিসগুলা, তাছাড়া হলো যে ডিলেড যদি হয়ে যায় তাহলে মৃত্যুর পরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে, চেঞ্জেস আফটার ডেথ, যেটা ইমিডিয়েট চেঞ্জ উইদিন 1 to 2 আওয়ার্স, দেন হলো 2 আওয়ার্স থেকে 24 আওয়ার্স পর্যন্ত, যেটাকে আমরা আর্লি চেঞ্জ বলি, এরপরে লেট চেঞ্জ। এইভাবে করে আমরা এই চেঞ্জগুলা কী কারণে আমরা দেখি, এগুলা দেখি যে মৃত্যুর টাইম সিন্স ডেথ, কতক্ষণ আগে মারা গিয়েছেন, এই পরিবর্তনগুলো দিয়ে আমরা আসলে বিজ্ঞান ভিত্তিক এগুলা যেহেতু আমরা রিপোর্ট করি, এখানে আসলে মন গড়া ভিত্তিক কিছু নেই, এটা সায়েন্টিফিক, ইনফরমেটিভ, অবজেক্টিভ অ্যান্ড কনক্লুসিভ। যে রিপোর্টগুলো আমরা একদম সায়েন্টিফিক্যালি মেটিকুলাসলি আমরা পরীক্ষা করি এবং আরও কিছু পরীক্ষা করি। এই যে অর্গানগুলা, এখানে এই অর্গানগুলো আমরা কিছু অর্গান রাখি ফর দ্য পারপাস অফ কিছু পরীক্ষা, সায়েন্টিফিক পরীক্ষা, যেমন আপনি জেনে থাকবেন যে ভিসেরা কেমিক্যাল অ্যানালাইসিস। ভিসেরা কেমিক্যাল অ্যানালাইসিস আমরা কেন করি, সেটি হলো যে কোনো ধরনের বিষক্রিয়ার উপস্থিতি আছে কি না সেই বিষয়গুলো আমরা নির্ণয় করার জন্য, টু ডিটেক্ট দ্য এনি কাইন্ডস অফ ইনটক্সিকেশন বিফোর ডেথ। সেই বিষয়গুলো আমরা কোথায় পাঠাই, সেই বিষয়গুলো আমরা চিটাগাং সিআইডিতে, আমাদের যে সিলেটের অঞ্চল আছে সেটা আমরা চিটাগাংয়ে, ঢাকার যে অঞ্চলগুলো সেগুলো ইনস্টিটিউট অফ পাবলিক হেলথে পাঠানো হয়। তো এটা আসলে এই অর্গানগুলা বেসিক্যালি যেটা স্টমাক এবং লিভারের কিছু অংশ আর 2টা কিডনির লঙ্গিচিউডেন লম্বালম্বি 2টা অংশ আমরা পাঠাই, আর বাকি যে অংশগুলো তার পেটের ভিতরে রেখে দিই ইফ নিডেড। যেহেতু অনেক সময় দেখা গেছে যে কিছু কিছু ময়নাতদন্ত আবার পুনরায় ময়নাতদন্তের জন্য আবেদন আসে, যখন কবরস্থ হয়ে যাবে কবর থেকে এক্সহুমেশন, কবর থেকে এটা ডিগিং আউট করে যদি আবার যাতে হলো যে বাকি অংশগুলো যদি পুনরায় পরীক্ষা করার জন্য, এটা একটা সায়েন্টিফিক মেথড। এবং এইগুলো আমরা যে রাখি এগুলো প্রুফ সহ রাখি যাতে পরীক্ষা করার জন্য। এখানে রিকুইজিশন দেওয়া হয় পুলিশের কাছে একটা রিকুইজিশন, এবং বিচারাগুলো আমরা হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ কনস্টেবল, যিনি অ্যাকম্পানিং থাকেন শনাক্তকারী, এখানে সাথে থাকবেন যে পুলিশ কনস্টেবল, তার সাথে এই বিষয়গুলো আমরা দিয়ে সিল্ড অ্যান্ড লেভেল
এখানে থাকবে এবং আমাদের কাছে একটা রিকুইজিশন থাকবে এর প্রমাণ যে আমরা কেন রেখেছি, কী কারণে রেখেছি, এই জিনিসগুলো পরীক্ষা করার জন্য বিষক্রিয়ার কারণে। ঠিক আছে, আরও কিছু বিষয় আছে, যেমন কিছু ভাইটাল অর্গান আমরা রাখি। যেমন ভাইটাল অর্গানের মধ্যে আছে ব্রেন, লিভার, কিডনি, স্প্লিন, এই বিষয়গুলো, হার্ট, লাংস। এইগুলো আমরা কি করি যে তার মৃত্যুর আগে কোনো ধরনের কোনো ডিজিজ কন্ডিশন, কোনো রোগের কারণে কি উনি মারা গিয়েছেন, যেটা বিভিন্ন ধরনের ডিসপুট আসে, যে তাকে মেরেছে বা বিভিন্ন ধরনের বিষয় আসে, সেই বিষয়গুলো এক্সক্লুড করার জন্য, আমরা নির্ণয় করার জন্য, যাতে ন্যায় বিচার এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে মাননীয় আদালত এবং মানুষ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, সেই কারণে আমরা সায়েন্টিফিক মেথডে আমরা দুইটা পরীক্ষা করে থাকি। হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, এটা প্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠাই আমরা ভিসেরাগুলো, আর কেমিক্যাল অ্যানালাইসিস যেগুলো বিষক্রিয়া নির্ণয়ের জন্য আমরা চিটাগাং সিআইডিতে আমরা পাঠাই এই বিষয়গুলো। আরও কিছু বিষয় আছে, যেমন মনে করেন এটা ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য। ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য আমরা কিছু কিছু বিষয়, যেমন ফরেন্সিক মেডিসিন, অজ্ঞাত মরদেহ, সেইগুলা অনেক সময় আসে যে পরিবারের সাথে ম্যাচ করার জন্য। অনেক সময় আছে যে কিছু অজ্ঞাত মৃতদেহ আমাদের কাছে আসে, তো যেটা নিয়ম থাকে যে প্রথম এটা তাকে পরিচয় নির্ণয় করার জন্য বাংলাদেশের সিআইডি বা পিবিআই, যে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন, ওনারা কী করেন, এটা আমরা ডেড বডিটাকে আর্টিফিশিয়ালি প্রিজার্ভ করেন, যে একটা রেফ্রিজারেটরে রাখা হয়, তার পরিচয় যদি পাওয়া যায়। এখানে তারা কিছু সময় রাখেন, 2 থেকে 3 দিন সময় রাখেন, বিভিন্ন ধরনের মাস মিডিয়া, পত্রিকা অথবা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকেন যে এই ধরনের একজন অজ্ঞাত মানুষ পাওয়া গিয়েছে। তারপরে যদি তার কোনো পরিচয় নির্ণয় না হয়, তখন পুলিশ সুরতাল করে ফরেন্সিকে পাঠান। ফরেন্সিকে পাঠানোর পরে আমরা যেটা তার মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য সায়েন্টিফিক্যালি যে পরীক্ষাগুলো সেগুলো করি, পাশাপাশি তার কিছু পরিচয় নির্ণয়ের জন্য আমরা যেটা ডিএনএ স্যাম্পল রাখি, সেই ডিএনএ স্যাম্পল রেখে আমরা ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নির্ণয় করি। তো এখানে আসলে একটা আশার বাণী, যেটা আপনি জানেন, ওসমানী মেডিকেল কলেজে আমরা এই সরকারের বিগত 24 সালের ডিসেম্বর মাসে মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব, যিনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমাদের ওসমানী মেডিকেলে আগে যেটা ছিল সেটা হলো যে ডিএনএ স্যাম্পল, ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি ছিল, এটা যাতে আমরা সিম্পল প্রিজার্ভ করি, তারপরে ওইলিয়ে স্যাম্পল প্রিজার্ভ করে এটা ঢাকা ডিএনএ ল্যাবে পাঠাই। সমগ্র বাংলাদেশের এই ডিএনএ স্যাম্পল অপরাধী শনাক্তকরণে বেশ বিলম্ব হয়, যেটা প্রচুর লম্বা সময়, একটা লম্বা সময় ডিলে হয়, যার কারণে হয়তো অনেকে নিরপরাধী, সে দীর্ঘসূত্রিতার কারণে সে দীর্ঘদিন জেল কাটতে হচ্ছে, অথবা এই যে বিচারের কারণে বিচার করতে গিয়ে অনেক বিলম্ব হয়ে যাচ্ছে এই ডিএনএ স্যাম্পলগুলো ঢাকায় পাঠানোর ফলে। তা আমরা যেটা আশার বাণী হলো যে এই বর্তমান সরকারের মাননীয় মহিলা বিষয়ক, নারী ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আমাদেরকে আশ্বস্ত করলেন, আমাদের ওসমানী মেডিকেল কলেজের বর্তমান পরিচালক মহোদয় উমর রাশেদ মনির স্যার এবং আমাদের ওসমানী মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর জিয়াউর রহমান স্যার, ওনারা আমাকে নিয়ে, ফরেন্সিকের বিভাগীয় প্রধান নিয়ে আমরা একটা জায়গা সংকুলন করি এবং ডিএনএ ল্যাব প্রতিষ্ঠার জন্য ঢাকার বাইরে এই প্রথম ডিএনএ ল্যাব প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এটা সুযোগ করে দেন, এবং যেটার প্রক্রিয়া চলমান, যার কারণে আমার বিশ্বাস সিলেটে 2 কোটি মানুষ, এই 2 কোটি মানুষের অপরাধী শনাক্তকরণে এবং যাতে দীর্ঘসূত্রিতা না হয়, খুব সহজে যাতে অপরাধ নির্ণয় করা যায়, সেই সুযোগ করে দিচ্ছেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস বছর খানেকের ভিতরে হয়তো ডিএনএ ল্যাব শুরু হয়ে গেলে অপরাধী শনাক্তকরণে, তাছাড়া এখানে শুধু অপরাধী নির্ণয়ের মধ্যে যে এমন দর্শনকারী, রেপিস্ট, এখানে এই যে রেপিস্ট নির্ণয়ে অনেক সহজীকরণ হবে, দ্রুততম সময়ে সেই অপরাধীকে শনাক্ত করা যাবে। ধন্যবাদ স্যার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এবং বিশ্লেষিত যে বক্তব্য দিলেন। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, স্যার যেটা বললেন যে বিভিন্ন রকমের যে একটা প্রপাগান্ডা চালু আছে অথবা অপবাদই আমি বলবো যে চালু আছে এই ফরেন্সিক মেডিসিন বিভাগের বিরুদ্ধে, যে মনে হয় ডোম বা সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকবৃন্দ এই যে সমস্ত অর্গ্যানগুলো আছে বা অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে মনে হয় বিক্রি করে বা রেখে, আসলে তা নয়। অর্থাৎ চিকিৎসার স্বার্থেই এবং এটার সঠিক তথ্য উপাত্তগুলো বের করার জন্যই
প্রয়োজনে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দরকার সেগুলো ওনারা নিয়ে থাকেন, এবং এটা অপরাধী শনাক্তকরণের প্রয়োজনেই এবং তার পরিবারকে যে সঠিক অপরাধ প্রবণতা যাদের মধ্যে আছে, অপরাধী যারা, তাদের তথ্যপত্র দেওয়ার জন্য এগুলো করা হয়ে থাকে। যার জন্য কখনো হিস্টোপ্যাথোলজি করা হয়, কখনো ডিএনএ শনাক্তের মাধ্যমে অপরাধীদের ইয়ে করা হয়, চিহ্নিত করা হয়, এবং বিচার যাতে তাড়াতাড়ি হয়, তড়িৎ গতিতে হয়, এই জন্য এই অর্গানগুলো রাখা হয়। কাজে আজকে থেকে আমাদের দৃঢ় বিশ্বাস এটা হলো, আমাদের জানা হলো যে মূলত এই অর্গানগুলো নিয়ে কেউ বিক্রিও করে না, রাখার কোনো সুযোগও নেই। এবং অর্গানগুলো সাধারণত ট্রান্সপ্ল্যান্ট করার জন্য, যেমন কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার জন্য বলা হয়েছে, মনে হয় এখানে একজনের কিডনি মৃত ব্যক্তি নিয়ে একজন সুস্থ ব্যক্তি দিয়ে এটা স্থাপনের সুযোগ নেই। স্যার যেটি বললেন ইমিডিয়েট 1 থেকে 2 ঘন্টার মধ্যে যদি কিডনিটাকে ইয়ে করে, সেটা ইমিডিয়েট আমরা বলি যে সরানো। এবং এরপরে যেটা দীর্ঘ, যেটা আর কি লেট, 2 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে একটা পর্যায়ে আছে, এরপরে 24 ঘন্টা পরে আর এর কার্যক্রম কোনো কিছুই থাকে না। এবং আমাদের দীর্ঘসূত্রিতা এই ক্ষেত্রেই হয়ে থাকে যে অনেক সময় মরদেহ দেখা যায় আনতে আনতে দেরি করে ফেলেন, যার জন্য এই অর্গানগুলো নষ্ট হয়ে যায় এবং আলামতটা নষ্ট হয়ে যায়। কাজেই আমাদের আহ্বান থাকবে যে কোনো কারণে, অপঘাতে হোক অথবা যে কোনো প্রতিঘাতে হোক, যে কোনো মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি এই ফরেন্সিক বিভাগে যদি এই সংশ্লিষ্ট এলাকার থানা বা যে সমস্ত আমাদের নিরাপত্তা বাহিনীগুলো আছে তাদের হালতে এবং তাদের হাওলা করে যদি দেওয়া হয়, তাহলে সরাসরি তারা এই মৃতদেহগুলো ফরেন্সিক মেডিসিনে আনলে এগুলো সংরক্ষণ করার সুবিধা হবে, এবং এর যে সমস্ত উপকার এটা জনগণ পাবে এবং তাড়াতাড়ি বিচারের আওতায় নিয়ে আসা যাবে। স্যার যেটি বললেন আরেকটি ব্যাপার, অত্যন্ত খুশির খবর যে 2024 সালের শেষের দিকে, ডিসেম্বরের দিকে, যেটি আমরা স্যাম্পলিং যেটা বলা হয়, স্যাম্পল ডিএনএ স্যাম্পলকে পাঠানো হতো ডিএনএ ল্যাবরেটরি ঢাকাতে পাঠানো হতো, যার জন্য আলামত নষ্ট হয়ে যেত। কিন্তু আমাদের মাননীয় উপসচিব মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তিনি আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে এবং কার্যক্রম চালু হয়ে গেছে অলরেডি। স্যার যেটি বললেন আর 1 বছর হয়তো লাগবে না, তার কম সময়ের মধ্যেই বাকি কার্যক্রমগুলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ফরেন্সিক মেডিসিন বিভাগে সমাপ্ত করা সম্পূর্ণ হবে। স্যাম্পল এখানেই তৈরি করা হবে ডিএনএ ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে, যার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আমাদের এই সুনামধন্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী স্যার ছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উমর রাশেদ মুনির স্যার, যিনি ব্রিগেডিয়ার আমাদের ওসমানী মেডিকেল কলেজের পরিচালক, তিনিও সহযোগিতা করেছেন। এবং আমরা আশাবাদী যে তাদের সার্বিক সহযোগিতায় এই সিলেট অঞ্চলে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষের এই আশা ভরসার স্থল টার্সিয়ারি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফরেন্সিক মেডিসিন বিভাগে আমরা এই স্যাম্পলিং এর মাধ্যমে অতি তড়িৎ গতিতে যারা রেপিস্ট আছে তাদের শনাক্ত করার সুবিধা হবে, তাদের বিচারের আওতায় আনার সুবিধা হবে, এবং অন্যান্য যে সমস্ত অপরাধী আছে এই অপরাধীদের অতি দ্রুত আমরা আইনের আওতায় এনে তাদের বিচার ত্বরান্বিত করা সম্ভব হবে। এই আশা আমাদের তৈরি হয়ে গেছে। আমরা আশান্বিত বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার এই বিষয়টা আরো দ্রুততার সাথে যদি আমাদের সম্পন্ন করেন, তাহলে আমরা এই কার্যক্রমগুলো আমাদের এই ফরেন্সিক মেডিসিন বিভাগ স্যার যেটি আছেন, যে বিভাগের প্রধান মোহাম্মদ শামসুল ইসলাম স্যার, তো উনি অত্যন্ত ডাইনামিক ব্যক্তিত্ব। আমরা চাই তার দ্বারাই এটা সুন্দরভাবে এটা পালিত হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবার শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের শেষ প্রশ্নের দিকে এসে গেছি আমরা। স্যারকে আমাদের শেষ প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের বিভিন্ন ডিসিপ্লিনে লোক স্বল্পতা আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর আমাদের কলেজ লেভেলে আছে, হাসপাতাল লেভেলেও কনসালটেন্ট থেকে শুরু করে আন্ডারনিথ যারা আছে, মেডিকেল অফিসার, আইএমও, রেজিস্ট্রার অথবা আমাদের আরএস আছে। কিন্তু আপনার বিভাগে দেখা যায় সারা বাংলাদেশের মতো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে খুব কম সংখ্যক লোক এবং কর্মচারী কর্মকর্তা রয়েছেন। তো এই ব্যাপারে আপনাদের পদোন্নতির ব্যাপার থেকে শুরু করে লোকবল নিয়োগের ব্যাপারে এই ব্যাপারে সরকার উদ্দেশ্যে আপনি কিছু বলেন। ধন্যবাদ। আসলে মানে কি বলে যে কাজের স্বীকৃতি যদি না দেওয়া হয় তাহলে আসলে কাজে কোনো ধরনের যেটা অনুপ্রেরণা আসে না। তো আমরা যারা ফরেন্সিকে, এখানে কিছু হিস্ট্রি বলতে হয়। যেমন যে ফরেন্সিক মেডিসিনে আমার আসার পিছনে, আমি যখন থানায়াল কমপ্লেক্সে ছিলাম, থানায়াল কমপ্লেক্স থেকে যখন আমি ওসমানী মেডিকেল কলেজে নিজের অবস্থান আপগ্রেডেশনের জন্য যখন আসলাম, ফরেন্সিক মেডিসিনে পোস্ট খালি ছিল। তো আসার পরে পরবর্তীতে আমি কিছুদিন থাকার পরে এইখানে কিছু ভালো লাগা থেকে ভালোবাসা, যেটা এই ডিপার্টমেন্টে কাজ করি, ডিপার্টমেন্টের কাজগুলো আমার ভালো লাগে। যে আমরা ডাক্তাররা 2 ধরনের কাজ করি, যেটা হলো যে মানব দেহের কাজ
পাশাপাশি আমরা এই সমাজের রোগের কাজ, রোগ নির্ণয় করি, মানে দেহের রোগ নির্ণয়, সমাজের রোগ নির্ণয়। আপনারা যারা ক্লিনিশিয়ান আছেন আপনারা দেহের রোগ নির্ণয়ে ওতপ্রোতভাবে জড়িত, আর আমি আসলে সমাজের রোগ নির্ণয়ে, যেমন সমাজে যে ধরনের অপরাধ সংগঠিত হয়, সর্বোচ্চ অপরাধ যেটা হলো মার্ডার অ্যান্ড রেপ, সেই বিষয়গুলো আমার ফরেন্সিক মেডিসিনের মাধ্যমে এটা নির্ণয় করা হয়। সুতরাং যে সমাজে অপরাধকে নিরুৎসাহিত করা হয় না, সেই সমাজে যে যতই অবস্থানে থাকে না কেন সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তা আমি মনে করি আমার সাবজেক্ট আমার বাচ্চার মতো, আমি লালন করি, পোষণ করি, আমার ভালো লাগে ওন করি। বাট এইখানে যেটা হলো যে আমাদের অনেক সীমাবদ্ধতা। এই যে আপনি যেটা বললেন যে প্রমোশনের বিষয়ে আসলে নিয়মিত যদি প্রমোশন হতো তাহলে আজকে আমি প্রফেসর হয়ে যেতাম। ঠিক আছে, যাই হোক, এখানে আসলে অনেকেই আসতে চায় না। কারণটা কি? এই কারণটা হলো যে কাজের ধকল, চাপ এবং বিভিন্ন ধরনের যে আলটিমেটলি হলো মাননীয় আদালতে সাক্ষী, বিচার বিভাগ সম্মেলন, পুলিশের সাথে কন্ডাক্ট, ছাত্রছাত্রী পড়ানো, বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, বিভিন্ন আশয় নিয়ে আসলে একটা স্ট্রেসফুল কন্ডিশন। এই কারণে এইখানে যে আমি মনে করি স্বাভাবিক যে আমাদের চাকরিজীবী যারা আছেন, আমাদের ডক্টর, তাদের সাথেই আমরা যে সরকারের যে নিয়ম নীতি অনুযায়ী আমাদের যে বেতন, সেই বেতন অনুযায়ী কিন্তু আমরা চলাফেরা করি। বাট আমি মনে করি যে আমাদের যে কাজের চাপ, আমরা ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যদি ময়নাতদন্ত, যেমন আমাদের বেসিক সাবজেক্ট যেগুলো আছে আমাদের কলেজে, সেই সাবজেক্টগুলো উইথ ডিউ রেসপেক্ট আমি বলতেছি, যেটা ওনারা 2টা 2:30 পর্যন্ত যত সময় আছে ছাত্রছাত্রী পড়ায় চলে যান। বাট আমাদের ছাত্রছাত্রী পড়ানোর পরও দেখা গেছে যে বিকাল 6টা পর্যন্ত যদি কোনো ধরনের ময়নাতদন্ত আসে তাহলে সেগুলো আমাদের করতে হয় মানবিক দৃষ্টিকোণ থেকে এবং বাধ্যগতভাবে, যাতে মানুষ হয়রানির শিকার না হয়। সুতরাং এই যে আমরা কাজের দখল, ইভেন শুধু তাই নয়, আমাদের সরকারি ছুটির দিন বলতে নাই, আমাদের শুক্রবার নাই, আমাদের ঈদের দিন নাই। ঈদের দিনে যদি কোনো ধরনের কোনো ময়নাতদন্ত লাগে সেটা আমরা করে যাচ্ছি। আমরা ঈদের দিন, শুক্রবার, বন্ধের দিন, প্রতিটা দিন। তো আমার ডিপার্টমেন্টে যেটা অ্যাকচুয়ালি সেটা হলো যে সারা সিলেট ডিভিশনে একমাত্র ফরেন্সিক এক্সপার্ট আমি, সেটা আর এছাড়া আর কোনো ফরেন্সিক এক্সপার্ট নেই। তাহলে প্রশ্ন আসবে যে সদর হসপিটালগুলো কেমনে চলে, যেমন হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার। এইখানে শুধু হলো যে MBBS যারা ফার্স্ট করেছেন তেনারা হলে গিয়ে RMO হিসেবে পোস্টিং, RMO পোস্টিং হিসেবে ওনাদের ওনারা ওই পোস্টিং হিসেবে ওনারা ওই যে ময়নাতদন্তগুলো করতেছেন। MBBS লেভেলে যতটুকু পড়াশোনা করেন অবশ্যই তাদের স্কিলনেস আছে, এখানে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন। বাট মেডিকেল কলেজে প্রফেসর হইতে গেলে যেখানে আমাদের, আপনি জানেন যে আমাদের প্রমোশনের জন্য উচ্চতর ডিগ্রি লাগে, তাছাড়া এক্সপিরিয়েন্স লাগে, যেগুলো প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমার ফিল আপ করা আছে। আমি 2টা ডিগ্রি করেছি এই সাবজেক্টে। আমার দীর্ঘদিনের প্রায় 15 বছর আমি ফরেন্সিকে কাজ করতেছি এবং সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান হিসেবে প্রায় 8.5 বছরের মতো আমি এখানে বিভাগীয় প্রধান হিসেবে কাজ করতেছি। তো এই যে কাজের দখল, চাপ যেগুলা আমাদের বাকি যারা আছেন ডক্টর, তারা আমাদের আসলে ফরেন্সিক এক্সপার্ট হিসেবে কাজ করতেছেন, বাট তারা যে এখানে কেরিয়ার করবেন এই ধরনের খুব কম। বিদায় এই সাবজেক্টকে যদি অবশ্যই অপরাধী শনাক্ত করেন, অপরাধ তদন্তে যেহেতু আমরা রাষ্ট্রযন্ত্রকে সহযোগিতা করে যাচ্ছি, সুতরাং এই সাবজেক্টে কিভাবে মানুষকে উৎসাহিত করা যায় ডক্টরবৃন্দকে, সেই একটা পদক্ষেপ অবশ্যই সরকার সদস্যকে নীতি নির্ধারণী যিনারা আছেন পদ তৈরি করা, বা আমাদের বিভিন্ন ধরনের আমাদের ডক্টর আছে, আমাদের সংগঠন, আমাদের BMA এর মধ্যে যে BMA এর যিনারা আমাদের নেতা আছেন নীতি নির্ধারণী, তাছাড়া সরকারের যে আমাদের DG হেলথ, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, যিনারা আমাদের নিয়ে চিন্তা করেন, ভাবেন, অবশ্যই আমাদের নিয়ে ভাবা উচিত যে এখানে কাজের দখল, কাজের চাপ সব কিছু সংকুলন করা যায় না। বিদায় এখানে এগুলা বিবেচনা করে যাতে কেন আসে না, আসার জন্য উৎসাহিত করার একটা পথ, প্রণোদনা, চাহিদা মাফিক। আমি বিশ্বাস করি যে কাজের চাপ আছে, যে কাজের চাপ অনুযায়ী আমার মনে হয় 5 থেকে 6 গুণ বেসিকের যে বেতন, এতে 5 থেকে 6 গুণ। কারণ এখানে গবেষণামূলক, এখানে রিস্ক অ্যান্ড চ্যালেঞ্জ, এখানে মাননীয় আদালতের জবাবদিহিতা, এখানে বিভিন্ন ধরনের মিডিয়া, পুলিশ সদস্য,
এবং যারা জনগণ সমাজে সমাজের এই সাবজেক্ট শুধু মেডিকেলের না, এই সাবজেক্ট পুরা রাষ্ট্রের একটা সাবজেক্ট। অপরাধ তদন্তে তার বিরাট ভূমিকা, যেটা অনস্বীকার্য। তো আমি বিশ্বাস করি যে আমাদের নীতি নির্ধারণী যারা আছেন ওনারা যদি এই সাবজেক্টকে নিয়ে ভাবেন, তাহলে আমার বিশ্বাস, আমি যদি ভালো থাকতে চাই তাহলে আমার আশপাশ, আমার আমার দেশ, জনগণকে নিয়ে ভালোভাবে যদি বাঁচি, তাহলে দেখা যাবে যে অপরাধ নিরুৎসাহিত হবে। আর অপরাধ নিরুৎসাহিত না করলে আসলে কেউই ভালো থাকার সুযোগ নেই। বিদায় ফরেন্সিক মেডিসিনকে আপগ্রেডেশন বিশ্বমানের করতে গেলে এখানে ডাক্তারদের উৎসাহিত করতে হবে, যাতে আপনি যেমন নিউরোসার্জন, তো বাংলাদেশে নিউরোসার্জন একটা লুক্রেটিভ বিষয়, যে আপনাকে আপনি ব্রেন অ্যান্ড স্পাইনাল কোর্ড সার্জারি করেন, তো এইখানে সকলেই আসতে চায়। কিন্তু আমাদের সাবজেক্টে দেখা গেছে যে আসতে চায় না কেন? কারণ হলে গিয়ে তার রিস্ক চ্যালেঞ্জ আছে, পাশাপাশি প্রণোদনার কোনো সুযোগ নেই। সব মিলে আসলে স্বল্পতার কারণ আর কি। ধন্যবাদ স্যার সুন্দর বক্তব্যের জন্য এবং বিশ্লেষণধর্মী বক্তব্যের জন্য। শুধু দর্শক শ্রোতামণ্ডলী, স্যার যেটি বললেন সরকারের উদ্দেশ্যে এবং আমাদের সংশ্লিষ্ট যে সমস্ত অধিদপ্তর অথবা যে সমস্ত আমাদের মন্ত্রণালয় আছেন অথবা আমাদের নীতি নির্ধারক মহোদয় যারা আছেন, তাদের উদ্দেশ্যে এটা বলা হলো। সেটা শুধু স্যারের কথা না, এটা আমাদের কথা, জনগণের কথা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মধ্যে একমাত্র উচ্চতর ডিগ্রিধারী এবং 2টা ডিগ্রির অধিকারী আজকের আমাদের অতিথি, আমাদের সহযোগী অধ্যাপক এবং ফরেনসিক মেডিসিন বিভাগ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান শামসুল আলম ইসলাম স্যারকে। তো এই 2টা ডিগ্রি পেয়েও তার দুঃখ বেদনা সবকিছু উনি একে করে দূরে ঠেলে দিয়ে উনি ওনার কর্মকাণ্ড করে যাচ্ছেন। যেটি বললেন যে আমাদের মেডিকেলের ভাষায় আমরা যেটা বলে থাকি বেসিক মেডিকেল সায়েন্সের মধ্যে যে আমাদের বিভাজন আছে, তার মধ্যে অন্যান্য বিভাগ ফরেনসিক মেডিসিন ছাড়া বাকি যারা 2টাতে 2.5টার মধ্যে চলে যেতে পারেন, কিন্তু ওনার কর্ম ঘন্টা যেটা 24 ঘন্টা শুধু না, ওনার কোনো ছুটি ভোগের সুযোগ নাই। এবং এই বিভাগের চিকিৎসক উনি যেহেতু ডিগ্রি প্রাপ্ত এবং সিলেট বিভাগের মধ্যে একমাত্র উচ্চতর ডিগ্রিধারী এই বিভাগের, তার যেমন পদায়ন দিকে দৃষ্টি দেওয়া বর্তমান সরকার বাহাদুরের দরকার আছে, পাশাপাশি অন্যান্য পদ সৃষ্টির জন্য সরকারকে এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অবিলম্বে যাতে আমরা সিলেট বিভাগের জন্য এই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, আমাদের সবেধন নীলমণি যে টার্সিয়ারি হাসপাতালের এই বিভাগটি অতি জনগুরুত্বপূর্ণ। এবং স্যার যেটি বললেন, এটা শুধু দেহের রোগী সারায় না, এটা সামাজিক যে ব্যাধিগুলো আছে এই ব্যাধি সারাতেও এই বিভাগের দোরগোড়ায় যেতে হয়, যার জন্য ওনার বিভিন্ন মিডিয়ার সাথে যোগাযোগ করতে হচ্ছে, পুলিশের সাথে যোগাযোগ করতে হচ্ছে এবং তার সাক্ষ্য দেওয়ার জন্য বিভিন্ন আদালতে দৌড়াদৌড়ি করতে হয়। কাজে ওনার আরামকে হারাম করে এই বিভাগটিকে চালানোর জন্য মানে গলদঘর্ম করতে হয়। কাজে এই বিবেচনাগুলো আমাদের যারা সংশ্লিষ্ট বিভাগে আছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আশা করি এই বিভাগে আসার জন্য আরো লোক বল নিয়োগ দেওয়ার জন্য উপর থেকে নিচ পর্যন্ত, অর্থাৎ প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেডিকেল অফিসার এবং অন্যান্য কর্মচারী, এটা অবশ্যই তড়িৎ গতিতে এটা আমরা আশা করব সরকারের সংশ্লিষ্ট মহোদয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা নেক নজরে নিয়ে এই ব্যবস্থা করবে। আমরা আশাবাদী অবশ্যই আমাদের এই সিলেট বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যেমন আছে, অন্যান্য মেডিকেল কলেজগুলো আছেন, হবিগঞ্জ মেডিকেল কলেজ, সুনামগঞ্জ মেডিকেল কলেজ, মৌলভীবাজারে যদি সদর হাসপাতাল আছে, কিন্তু তার মাধ্যমে শুধুমাত্র আরএমএর মাধ্যমে এই কর্মকাণ্ডগুলো করে তারা অভিজ্ঞতা সম্পর্কে ঠিক আছে, কাজ করতে করতে শিখে গেছেন। কিন্তু আমাদের আস্থা একমাত্র এবং আশা ভরসা স্থল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ। তো আমরা আশা রাখি সরকারের দিকে নেক নজর দিবেন। আমাদের আবেদন এবং অন্যান্য যারা শুনছেন, যাদের সুযোগ আছে, তারা এই ব্যাপারটা নেক নজরে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর বা যে সমস্ত আমাদের বিএমএ যেটা আছেন, আমাদের চিকিৎসকদের আশা ভরসা স্থল, তাদের মাধ্যমে হলেও এই ব্যাপারগুলো নেক নজরে নিয়ে আমাদের এই বিভাগটি যাতে সুন্দরভাবে এবং আরো মানবিকভাবে কাজ করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করি। সেই আশা করি যে অতি সত্বর এই পদায়নটা হবে। এই দীর্ঘদিন থেকে উনি 15 বছর আগে ডিগ্রি করেছেন এবং 8 বছর যাবৎ একই পদে আছেন। এটা অত্যন্ত আমাদের জাতির জন্য, আমাদের এই বিভাগগুলোর জন্য, চিকিৎসা জগতের জন্য দুঃখজনক একটা অধ্যায়। এটা পরিত্রাণ যাতে পায়, পদায়ন দরকার ওনার এবং অন্যান্য যে সমস্ত সহযোগী যারা আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ দিতে হবে। কিভাবে দিতে হবে এটা সংশ্লিষ্ট মহল নিশ্চয়ই জানেন এবং জানবেন, এই আশাবাদ ব্যক্ত করে শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ সময় দিলেন আমাদের জন্য। আমার পক্ষ থেকে এবং সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আবারও আপনাকে
ফুলের শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।